হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ। তো আজকে যে বিষয়ে আলোচনা করব বাংলার যে কোশ্চেনগুলি ফার্স্ট সামিট ইভ্যালুয়েশনে দেওয়া আছে তার প্রথমটি আলোচনা করব আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 3। তো বন্ধুরা, যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো। এই চ্যানেলে নিয়মিত ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এমনকি অঙ্ক আলোচনা করা হয়, তো তোমরা নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে পারো। তো তাহলে আজকে আমরা শুরু করব 1 নম্বর যে কোশ্চেনটি আছে তার উত্তরগুলি। এছাড়াও এই পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, তো পিডিএফটি লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। পিডিএফ লিঙ্ক সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো। ওকে, তো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো ছোট মাসির বিয়ে হয়ে গেল যেমন ভাবে, তো কেমন ভাবে বিয়ে হয়ে গেল? দেদার ঘটাপেটা করে। তো রাইট দ্য আনসার হবে গ। অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনিটাকে অন্নদা শঙ্কর রায়। রাইট দ্য আনসার হবে ক। দস্যু পায়ের কাঠা মারা জুতোর তলায়, তো এটা সঠিক উত্তরটি হবে ঘ। বিভৎস কাদার পিণ্ড। তোমার মর্তে ভয় কি? নিম্নরেখা পদটি কোন কারক? এই মর্তেটা কোন কারক আছে? এটা মর্তেটা আছে অপাদান কারক। ওকে, তো এরপরে আমরা 2-এর, 3-এর, 4-এর, 5-এর, 6-এর, 7-এর এগুলি আমরা এখন পিডিএফ আকারে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল, যে পেজ নাম্বার হলো 3। তো 2-এর দাগের কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লিখতে বলছে এখানে। তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন মেশো কি বলেন? যে মেশো জানান যে তপনের গল্প তিনি সংশোধন করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছেন আর তা ছাপানোর কাজে সার্থক হয়েছেন, তাই তিনি মৃদু মৃদু হাসেন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কিভাবে ছড়ানো রয়েছে? শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে নিষ্পাপ মানব শিশুর সব বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। 2-এর 3, নিভূত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে। কি সংগ্রহ করেছিলে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় বলা হয়েছে নিভূত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। 2-এর 4, বাংলায় একটা কথা চালু ছিল, প্রবাদটি কি? পাঠ্য রচনা অনুসারে চাল কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পৃথিবী হয়তো বেঁচে আছে, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করে। এই পৃথিবীর নিচে রেখাঙ্কিত দাগ হবে, এই পৃথিবী কর্তৃকারক শূন্য বিভক্তি হবে। কালাত্মককরণের উদাহরণ দাও। তো কালাত্মককরণ কাকে বলে? উদাহরণ দাও। তো কাল বা সময় বোঝাতে যে করণ ব্যবহৃত হয় তাকে কালাত্মককরণ বলা হয়। তো এখানে কালাত্মককরণের উদাহরণ হবে 30 দিনে 1 মাস হয়। ওকে, তো কম বেশি 60টি শব্দের উত্তর দাও। এখানে 3 দুগুণ 6 হবে। লেখকদের সম্পর্কে তপনের কি ধারণা ছিল? কিভাবে সেই ধারণা পাল্টে গেল? তো গল্প জ্ঞানচক্ষু অনুযায়ী তপনের লেখকদের সম্পর্কে ধারণা এবং সেই ধারণা পরিবর্তনের নিচে ব্যাখ্যা করা হলো। যেমন তপনের লেখকদের সম্পর্কে প্রাথমিক ধারণা কি ছিল? তপন মনে করত লেখকেরা অলস জীবনযাপন করেন। তার ধারণা ছিল তারা কেবল কল্পনার জগতে বাস করেন এবং বাস্তব জীবনের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। সে ভাবত লেখালেখি করা খুব সহজ কাজ, এতে তেমন কোনো পরিশ্রম করতে হয় না। কিভাবে তার ধারণা পাল্টে গেল? 1 নম্বর পয়েন্টটি দেখো। যখন তপন একজন লেখকের জীবনযাত্রার কাছ থেকে দেখলো, সে বুঝতে পারলো লেখকদের জীবন খুব কঠিন। লেখকরা অনেক পড়াশোনা ও গবেষণা করেন, মানুষ ও সমাজ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। 3 নম্বর পয়েন্ট দেখো। তপন উপলব্ধি করলেন যে লেখালেখি শুধু কল্পনা নয়, বরং কঠোর পরিশ্রম ও বাস্তব অভিজ্ঞতার ফল। 4 নম্বর পয়েন্টটি দেখো। সে বুঝলো যে লেখকরা সমাজের দর্পণ, যারা মানুষের জীবনের সত্য তুলে ধরেন। এই অভিজ্ঞতার মাধ্যমে তপনের লেখকদের সম্পর্কে ভুল ধারণা ভেঙে যায় এবং সে তাদের পরিশ্রম ও গুরুত্ব উপলব্ধি করে। 3-2, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়, তাদের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? পাড়ার কোন চিত্র কবি তুলে ধরেছেন? তো
তো আফ্রিকা কবিতায় তাদের বলতে বোঝানো হয়েছে আফ্রিকার নিপীড়িত কৃষ্ণাঙ্গ মানুষদের, যারা দীর্ঘদিন ধরে শ্বেতাঙ্গ ঔপনিবেশিকদের শোষণ ও অত্যাচারের শিকার হয়েছে। কবি তাদের দুঃখ, দুর্দশা, সংগ্রাম ও দুর্বল অবস্থার চিত্র তুলে ধরেছেন। তো কবি যে পাড়ার চিত্র এঁকেছেন সেখানে দেখা যায় শ্রমজীবী মানুষদের দুর্দশা, দাসত্বের শৃঙ্খল, রক্তপাত ও কষ্ট ও ঔপনিবেশিক শাসনের ফলে আফ্রিকার গ্রাম ও নগরগুলো শূন্য হয়ে গেছে, মানুষ শোষিত ও নির্যাতিত হয়েছে। তবে কবি আশাবাদী, একদিন আফ্রিকা মুক্ত হবে, নিজের গৌরব ফিরে পাবে এবং স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। কবিতায় আফ্রিকার বেদনাদায়ক ইতিহাস ও ভবিষ্যতের জাগরণের স্বপ্ন চিত্রিত হয়েছে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব 4 দাগের কম বেশি 150টি শব্দের উত্তর দাও। এখানে দুটি কোশ্চেনের উত্তর দিতে হবে, 5 × 10। তো বন্ধুরা, এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে। তো 4-এর 1 নম্বর কোশ্চেনটি দেখো, জ্ঞানচক্ষু শব্দটির অর্থ কি? তপনের জ্ঞানচক্ষু কি সত্যি উন্মোচিত হয়েছিল? তা গল্প অনুসারে বিবৃত করো। জ্ঞানচক্ষু শব্দের অর্থ। জ্ঞানচক্ষু শব্দের অর্থ মনের চোখ বা অন্তর্দৃষ্টি, যার মাধ্যমে মানুষ সত্য ও বাস্তবতা উপলব্ধি করতে পারে। এটি সাধারণ চোখের দৃষ্টিশক্তি নয়, বরং জ্ঞান, অভিজ্ঞতা ও গভীর চিন্তার মাধ্যমে অর্জিত বোঝাপড়া। তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছিল কিভাবে হয়েছিল? গল্প অনুসারে তপনের জ্ঞানচক্ষু পুরোপুরি উন্মোচিত হয়নি, তবে পরিবর্তিত সূচিত হয়েছিল। শুরুতেই সে মনে করত যে লেখালেখি করা সহজ কাজ এবং লেখকেরা অলস জীবনযাপন করেন, কিন্তু যখন সে লেখকের জীবনযাত্রা ও কাজের গভীরতা কাছ থেকে দেখল, তখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকে। তপন বুঝতে পারল লেখালেখি শুধু কল্পনার খেলা নয়, বরং সমাজ, মানুষ ও বাস্তব জীবনের গভীর পর্যবেক্ষণের ফল। যদিও সে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি, তবে তার মধ্যে একটা নতুন ভাবনার সূচনা হয়েছিল, যা ভবিষ্যতে তাকে আরও গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে। তো নেক্সট কোশ্চেন 4-এর অথবা, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো? শিশু আর বাড়ি শব্দ দুটির মধ্য দিয়ে কবি কোন সত্য প্রকাশ করেছেন? খুন শব্দ ব্যবহারের সার্থকতা কি? তো উত্তরটি দেখো, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় মানুষের দুর্ভাগ্য, দারিদ্র্য এবং নিষ্পেষিত জীবনের চিত্র ফুটে উঠেছে। প্রশ্নের ভিত্তিতে এই কবিতার ভাব অনুসারে উত্তর হতে পারে। যেমন 1 নম্বর পয়েন্টে দেখো, শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো। শিশু ও বাড়ি এই দুটি মানুষের ভবিষ্যৎ ও আশ্রয়ের প্রতীক। অসুখী একজন কবিতায় সমাজের বঞ্চিত মানুষদের কষ্ট ফুটে উঠেছে, যেখানে শিশুদের শৈশব নষ্ট হয়, তাদের স্বপ্ন ধূলিসাৎ হয় এবং পরিবারগুলোর নিরাপত্তা ধ্বংস হয়ে যায়। অর্থনৈতিক বৈষম্য, শোষণ, যুদ্ধ, দারিদ্র্য ইত্যাদির ফলে শিশুরা এবং তাদের বাড়িগুলো অস্তিত্বহীন হয়ে পড়ে। তো 2 নম্বর কোশ্চেনের পার্টির উত্তর দেখো, শিশু আর বাড়ি শব্দ দুটির মধ্য দিয়ে কবি কোন সত্য প্রকাশ করেছেন? শিশু প্রতীক হতে পারে নিষ্পাপ শৈশবের, ভবিষ্যতের সম্ভাবনার, কিন্তু সমাজের অবিচার, দরিদ্র ও নির্যাতনের কারণে তাদের জীবন শুরুতেই কঠিন হয়ে পড়ে। বাড়ি প্রতীক হতে পারে নিরাপত্তা ও শেকড়ের, যা অর্থনৈতিক বৈষম্য ও দারিদ্র্যের কারণে ধ্বংস হয়ে যায়। পাবলো নেরুদা সমাজের দরিদ্র, নিপীড়িত ও দুর্ভাগা মানুষের কষ্টকে তুলে ধরেছেন, যেখানে শিশুদের ভবিষ্যৎ ও তাদের আশ্রয় সমূহ ধ্বংস হয়ে যায়। তো 3 নম্বর যে কোশ্চেনের পয়েন্টটি ছিল, এখন এটি আলোচনা করব, খুন শব্দ ব্যবহারের সার্থকতা কি? তো খুন শব্দটি এখানে শুধু শারীরিক হত্যার অর্থে নয়, বরং শৈশব, স্বপ্ন, নিরাপত্তার ধ্বংস বোঝাতে ব্যবহৃত হয়েছে। সমাজের বৈষম্য, দারিদ্র্য, শোষণের ফলে শিশুরা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, আর তাদের বাড়িগুলো নিরাপত্তার প্রতীক থেকে ধ্বংসস্তূপে পরিণত হয়। এটি কেবল ব্যক্তি বা পরিবার নয়, বরং একটি গোটা সমাজ ব্যবস্থার পতনের চিত্র তুলে ধরে। পাবলো নেরুদার কবিতার ভাবধারায় এই উত্তর দারিদ্র্যপীড়িত মানুষের প্রতি সমাজের নিষ্ঠুরতার বাস্তব চিত্র তুলে ধরে। তো বন্ধুরা, এই পিডিএফটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে তোমরা পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো এরপরে দেখো 5 দাগের, তো কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের পরিচয় দাও।
তারা কেমন খাতির ও সম্মান পেতেন, এখানে 2+3 5 দেওয়া আছে নাম্বার। তো হারিয়ে যাওয়া কালি কলম রচনার ভাবা অনুসারে এখানে তারা বলতে ঐতিহাসিক প্রেক্ষাপটে সাহিত্যিক, জ্ঞানী, গুণী, পণ্ডিত ও শিল্পীদের বোঝানো হয়েছে, যারা একসময় মোগল দরবারে অত্যন্ত সম্মানিত ছিলেন। মোগল আমলে কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, ইতিহাসবিদ ও জ্ঞানী ব্যক্তিরা রাজাদের আশ্রয়ে থাকতেন এবং তাদের প্রতিভার যথাযথ মর্যাদাও পেতেন। তো তারা কেমন খাতির ও সম্মান পেতেন? মুঘল দরবারে এই প্রতিভাবান ব্যক্তিদের জন্য ছিল রাজকীয় সুবিধা, অর্থ, বিত্ত, সামাজিক মর্যাদা। রাজারা তাদের পৃষ্ঠপোষকতা করতেন, উপহার ও জমিদারি দিতেন এবং তাদের চিন্তা ভাবনার জন্য দরবারে বিশেষ আসন প্রদানও করতেন। এই সব প্রতিভাবান ব্যক্তিরা রাজাদের উপদেষ্টা হিসেবেও কাজ করতেন এবং সংস্কৃতি ও জ্ঞান চর্চার বিকাশে ভূমিকা রাখতেন। তবে হারিয়ে যাওয়া কালিকলম রচনার ভাবানুসারে সময়ের পরিবর্তনে তাদের সেই সম্মান ও মর্যাদা বিলুপ্ত হয়ে যায়। অতীতের সেই সম্মানিত ব্যক্তি ও তাদের অবদান ধীরে ধীরে বিস্মৃত হয়, ঠিক যেমন কালিকলম একসময় গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আধুনিক যুগে তারা হারিয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে আলোচনা করো 5-2 যে দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা, সেই ঘটনাটি বিবৃত করো। তো সেই ঘটনাটি বিবৃত করো, এখানে দেখো উত্তরটি একটু। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পরের ঘটনা বলতে বোঝানো হয়েছে সমাজ, সংস্কৃতি, প্রযুক্তির পরিবর্তনের একটি বিশেষ সময়। যুদ্ধের পরে বিশ্ব দ্রুত আধুনিকতার দিকে এগোতে থাকে, নতুন প্রযুক্তির আবির্ভাব ঘটে এবং মানুষ ধীরে ধীরে পুরনো জীবনধারা ভুলতে শুরু করে। এই পরিবর্তনের একটি প্রতীক চিত্র হলো কালি কলমে হারিয়ে যাওয়া। একসময় কালি কলম ছিল লেখালেখির প্রধান মাধ্যম। শিক্ষাবিদ, সাহিত্যিক, কবি ও পণ্ডিতরা এটি ব্যবহার করতেন, যা তাদের জ্ঞানের গভীরতা ও মননের প্রতীক ছিল। কিন্তু আধুনিক যুগে বল পেনের আবির্ভাবে কালি কলমের ব্যবহার কমতে থাকে। যুদ্ধোত্তর বিশ্বে মানুষের জীবনযাত্রার গতি বাড়ে এবং প্রযুক্তি সহজলভ্য হয়ে ওঠে। মানুষ দ্রুত কাজ সারতে চায়, ধৈর্যের অভাব দেখা দেয়, ফলে ধীরে ধীরে কালি কলমের জায়গা দখল করে নেয় বল পেন। এটি কেবল একটি লেখার উপকরণের পরিবর্তন নয়, বরং একটি মানসিক ও সাংস্কৃতিক পরিবর্তনেরও ইঙ্গিত। তো এই ঘটনাটি বোঝায় যে সময়ের প্রবাহে কেবল বস্তু নয়, বরং ঐতিহ্য, সংস্কৃতি ও মানসিকতা পরিবর্তিত হয় বা হারিয়ে যায়। যেমন কালি কলম একসময় গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আধুনিকতার ঢেউয়ে তা হারিয়ে গেছে, তেমনি অনেক পুরনো মূল্যবোধও একসময় বিলীন হয়ে যেতে পারে। তো এরপরে 6 দাগের কোশ্চেনগুলো আলোচনা করব। কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমি এখানে 2টি কোশ্চেনে আলোচনা করছি। তো এটা বারুণীর ঘাটের দৃশ্য বর্ণনা করো। কোনি গল্প থেকে নেওয়া হয়েছে বা কোনি গল্প থেকে কোশ্চেনটি দেওয়া হয়েছে। কোনি গল্পে বারুণীর ঘাটের দৃশ্য এক গুরুত্বপূর্ণ প্রতীকী উপাদান। এটি শুধু একটি নদীর চিত্র নয়, বরং প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তো গল্পে দেখা যায় কোনি এবং তার কোচ ক্ষিতিদা একসময় বারুণীর ঘাটের কাছে অনুশীলন করতে যায়। এটি একটি পবিত্র স্থান যেখানে সাধকরা জল স্নান করেন এবং পূজা অর্চনা চলে। কিন্তু কোনির জন্য এটি শুধুই একটি ধর্মীয় স্থান নয়, বরং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতীক। বারুণীর ঘাটের জল গভীর এবং কখনো কখনো স্রোত প্রবল থাকে। এখানে কোনি তার সাঁতারের দক্ষতা বাড়ানোর জন্য কঠোর অনুশীলন করে। ক্ষিতিদা তাকে কঠোর প্রশিক্ষণ দেন যাতে সে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে পারে। এই ঘাটের জল এবং পরিবেশ প্রতিকূল হলেও কোনি যেখানে নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই চালিয়ে যায়। এটি শুধু কোনির শারীরিক সক্ষমতা অর্জনের জায়গা নয়, বরং তার মানসিক দৃঢ়তার পরীক্ষা নেওয়ারও স্থান। ফলে বারুণীর ঘাট হয়ে ওঠে সংগ্রাম, সাধনা ও জয়ের প্রতীক। 6.2 জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল? ক্ষিতীশের বক্তব্য কি ছিল? তাহলে জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগগুলি একটু দেখে নেই। কোনি গল্পে ক্ষিতীশ বা ক্ষিতিদা একজন কঠোর অথচ নিবেদিত প্রাণ সাঁতার প্রশিক্ষক, কিন্তু জুপিটার ক্লাবে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। তো 1 নম্বর অভিযোগটি হলো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ক্লাবের নিয়ম নীতি মেনে না চলার জন্য তাকে অভিযুক্ত করা হয়। 2 নম্বর অতিরিক্ত কঠোরতা। ক্ষিতিদার প্রশিক্ষণ পদ্ধতি ছিল খুবই কঠোর। ক্লাব কর্তৃপক্ষ মনে করত তিনি শিষ্যদের উপর অত্যাধিক চাপ প্রয়োগ করেন। 3 গরিব ও পিছিয়ে পড়া মেয়েদের সুযোগ দেওয়া। ক্ষিতিদা দরিদ্র, পিছিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের প্রশিক্ষণ দিতেন, যা অনেকের কাছে অগ্রহণযোগ্য ছিল। বিশেষ করে কোনির মতো এক গরিব মেয়েকে
এগিয়ে নেওয়া নিয়ে আপত্তি ওঠে। 4 নম্বর পয়েন্ট, ক্লাবের নিয়ম ভঙ্গ। ক্লাব কর্তৃপক্ষ মনে করত ক্ষিতিদা তাদের নিয়ম মেনে চলেন না এবং নিজের ইচ্ছামতো কাজ করেন। তো ক্ষিতির বক্তব্য আবার কি ছিল? তো ক্ষিতিদা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে বলেন তিনি শুধুমাত্র প্রকৃত প্রতিভাবকে সামনে আনতে চান, ধনী গরিবের ভেদাভেদ মানেন না। শৃঙ্খলা রক্ষার নামে যদি প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয় তবে সেই নিয়ম তিনি মানবেন না। কোনি একজন প্রতিভাবান সাঁতারু এবং শুধুমাত্র গরিব হওয়ার কারণে সে সুযোগ থেকে বঞ্চিত হবে, এটা তিনি মানতে পারেন না। ক্লাবের নিয়ম নয়, তিনি প্রতিভা এবং নিষ্ঠাকে বেশি গুরুত্ব দেন। তো উপসংহারে বলা যায় যে ক্ষিতিদা একজন আদর্শবাদী শিক্ষক যিনি নিয়মের চেয়ে প্রতিভাকে বেশি গুরুত্ব দেন। তার এই মনোভাবের জন্য তিনি ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, কিন্তু শেষ পর্যন্ত কোনির স্বপ্ন বাস্তবায়নে তিনি লড়াই চালিয়ে যান। তো বন্ধুরা, লাস্ট যে 7 দাগে চলিত গদ্যে অনুবাদ করো ইংরেজিতে বাংলায় ট্রান্সলেট বা অনুবাদ করব। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই পিডিএফ ফাইলটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, কাজের অপর নাম জীবন। আইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ, অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই। সো ডু নট ওয়াস্ট টাইম, তাই সময় নষ্ট করবেন না। ওয়াস্টেক অফ টাইম মিন্স ওয়াস্টেক অফ লাইফ, তো সময়ের অপচয় মানে জীবনের অপচয়। টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি, সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখনো চ্যানেলটিতে নতুন আছো তো গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।